কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শটে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। চলতি আসরে লিওনেল মেসির সমান সপ্তম ও বিশ্বকাপে নিজের 19তম গোল পেলেন ফরাসি স্ট্রাইকার। রাতের আরেক ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আফ্রিকার গর্ব মরক্কো। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে জাতীয় দলের স্টার পারফর্মার তপু বর্মন, যিনি একটু তো ব্রাজিলকে নিয়ে টেনশন করছেন কিনা আমি জানি না, কারণ ব্রাজিল সমর্থকরা তো অন্তত টেনশনে আছে আজকে রাতে। টেনশন বলতে আসলে যদি ওইভাবে হিসাব করেন, নরে আসলে ভালো করেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে। তো ওভারঅল আমি বলবো যে একটা ভালো ম্যাচ হবে, কিন্তু ব্রাজিলকে সবসময় আমার মনে হয় যে তাদেরকে আগে রাখা উচিত এবং রাখতেই হবে। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছে, তার সাথে আপনার ধরেন ম্যাচ উইনিং প্লেয়ার আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো ম্যাচ আমরা অবশ্যই আশা করছি। একেবারে, তো সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা অবশ্যই যে দুটো ম্যাচ রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টারে চলে গেছে দুই দল, সেটা নিয়ে কথা বলবো। প্রথমে মরক্কো আর কানাডা একটু তো অবশ্যই ফিজিক্যাল ফুটবলের রাত ছিল কালকে, সেগুলো নিয়ে কথা বলবো। তবে মরক্কো 3 গোল দিয়েছে কানাডার জালে, জোড়া গোল পেয়েছেন উনাহি এবং শেষ দিকে রাহিমি, তিনি একটা গোল পেয়ে যান। তবে আমরা যদি স্টার্ট থেকে শুরু করি তপুদা, তাহলে এই জায়গাটায় বল পজিশন যাই বলেন না কেন, 45-55 টোটাল শটস, 10-5 মরক্কো 5, তারপরেও তারা গোল করেছে সেখান থেকে 3টি। তবে শেষ দুটো ব্যাপার নিয়ে যেখানে মূল আলোচনাটা, 23টা ফাউল কানাডা, 14টা মরক্কো, 4টা ইয়েলো কার্ড। মানে কালকে রাতের ফুটবলে এই ঘটনা না, আসলে আমি দেখেছি যে কিছু ট্যাকেল যেগুলো আসলে একেবারে ডাইরেক্ট যে রেফারি ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছিল। আসলে এটা আসলে অল অ্যাবাউট রেফারি ডিসিশন, কারণ কিছু ট্যাকল হয়তো আমরা টিভি থেকে বুঝতে পারি না যে এটা কি আসলে ইয়েলো কার্ড নাকি কার্ড না। আপনার কিছু এখন অনেক কিছু ডিটেলে আপনার ক্লাসও করায়, আমাদেরকেও করায় যে আসলে কোন ট্যাকেলে কার্ড হবে, কোন ট্যাকেলে কার্ড হবে না। কিন্তু কালকের ম্যাচে একটা বডি কন্টাক্ট গেম ছিল বেশি, এবং তার সাথে স্পিডও ছিল। সেই ক্ষেত্রে দেখেন যে 4টা দুই দলে 8টা ইয়েলো কার্ড। আমরা কিছু স্ক্রিনে দেখি ছবি, তাই না, যে ফিজিক্যাল ফুটবল কালকে আমরা দেখেছি। সেখানে বেশ কয়েকবার সাইবারি তো খুব আর্লি উঠে গেলেন। হ্যাঁ, খুব আর্লি তাকে উঠে যেতে আসলে এটা কিন্তু একটা আমি বলবো যে একটা ধাক্কা হতে পারে। সাইবারি আসলে হ্যামস্ট্রিং এ ব্যথা পেয়েছেন। এই হ্যামস্ট্রিং ব্যথায় কিন্তু আপনার একটা সময় লাগে, যেটা কিনা রাফিনা এখন পর্যন্ত ফিরতে পারেনি। তার সাথে দলের একটা কি প্লেয়ার যে কিনা 3টা গোল করেছেন, এবং গত ম্যাচে মানে উইনিং গোলটাই তো তিনি করলেন। হ্যাঁ, ক্রুশিয়াল আসলে মোমেন্টে সেই কিন্তু গোল করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা মানে মাইনাস পয়েন্ট হতে পারে মরক্কো টিমের জন্য। কতদিন লাগে এবং নেক্সট রাউন্ডে কি সে খেলতে পারবে কিনা, এটা কিন্তু একটা শঙ্কার ব্যাপার, একটা কনসার্ন আসলে সাইবারিকে নিয়ে। আমরা পরের ছবিগুলো যদি একে একে দেখি তাহলে বুঝবো যে কতটা আসলে মানে একেবারে পুরো 39 মিনিটে তখন তো পুরো ধস্তাধস্তি অবস্থা, রেফারি যে থামালেন, আটকালেন। এর পরের ছবিও দেখবো আমরা। দুই দলই করেছে আসলে মরক্কান প্লেয়াররা। এই জায়গায় দেখছি আমরা কানাডা প্লেয়ার ডিরেক্ট কিছু ইয়েলো কার্ড সেটা হয়েছে এখানে কানাডার প্লেয়ার। এই দৃশ্যটা আমার রাহিমি আসলে তাকে বিট করে ফেলেন, তারপরে আর কি সে লেট ট্যাকল করেন কানাডা সেন্টার ব্যাক। আসলে লেট ট্যাকল এই সব সিচুয়েশনে আপনি যদি লেট ট্যাকল করেন তাহলে 100% আপনি ইয়েলো কার্ড এটাও সাথে দেওয়া হয়েছে। আমরা পরের আরো ছবি আছে আমাদের কাছে এই ফিজিক্যাল কন্ট্যাক্ট বা ফুটবলের। হ্যাঁ, এরকম হয়েছে, আমরা এখানে তাকে ইয়েলো কার্ড না। আসলে কালকে দুইটা টিম আসলে আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের এভারেজ একটা এজের যে এভারেজ সেম। তো সেই ক্ষেত্রে এরকম ম্যাচে আপনার এরকম হবে, যেটা কানাডার ক্ষেত্রে আমি বলতে চাই যে কানাডা অলরেডি প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ রেকর্ডে তারা আপনার রাউন্ড অফ এই আপনার 16-এ আসেনি কখনো। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা কিন্তু মানে বিশাল ধরনের একটা প্লাস পয়েন্ট ছিল, এবং তারা কিন্তু ভালোও খেলেছেন। আপনি যদি শট নেওয়া দেখেন, শট অন টার্গেট দেখেন, তারা কিন্তু এগিয়ে ছিল, কিন্তু ওই যে একটা ম্যাচুরিটির অভাব, যেটা কিনা কানাডার স্পষ্টভাবে কালকে আমরা দেখতে পেরেছি একেবারে। তবে আমরা মরক্কোর যে 3 গোল হয়েছে, একটা গোল অন্তত দেখতে চাই, একটু শুরুর গোলটা। পরের দুটো ভালো পাসে আমার কাছে মনে হয়েছে একটু ইজি গোল ছিল, কিন্তু এই গোলটা উনাহি যেখান থেকে করলেন, দ্য ফার্স্ট গোল, মানে সামনে পুরোপুরি প্রাচীর, মানে কতজন কানাডিয়ান। দাদা, এটা কিন্তু আপনার কর্নার থেকে ডাইরেক্ট গোল হয়। হাকিমি কর্নার নেয়, এটা ও স্পেস নিয়ে দাঁড়িয়ে থাকে, ওয়ান টাচে সেখান থেকে ফিনিশ করে। কিন্তু এখান থেকে কি করে গোল, মানে এইটাই তো অবাক করলো আমাকে। এখান থেকে না কোনো ডিফেন্ডার আটকাতে পারলো, না কেউ রিসিভ করে গোল করলো। এখান থেকে পরের শটটা দেখলে আমরা বুঝবো কি দারুণভাবে খেলেছেন। এবং বলা যায় যে মোরক্কান একজন যিনি ছিলেন, তার ওই যে রাহিমি তিনি স্পেস দিয়েছেন,
বল যেতে এবং কিপার পৌঁছাতে পারেনি সেখান থেকে গোল, 100 শটে এখান থেকে গোল করা। মানে আসলে এই যে ক্রাউডি একটা Crowded, স্পেস right. ছিল এই জায়গায়, ক্রাউডি একটা প্লেসের অবস্থান থাকা অবস্থায় গোলটা যে হলো, এটা অল আবাউট বলবো যে মানে মায়ের একটা চরম আকারের প্লেসিং দক্ষতা ছিল, তার সাথে রাহিমি সেই জায়গায় ভালো একটি কাজ করেছেন। Right. যদি এই ফলসটা না দিত, সে যদি পায়ে ধরতে চাইতো বা রাখতে চাইতো, বলটা কিন্তু অনেক জুড়ে গিয়েছে, সে কিন্তু কন্ট্রোলে রাখতে পারতো না। তো এটা আসলে মানে এই গোলটা কিন্তু হওয়ার পরে মরক্কো টিমটা বেশি মানে আপে চলে যায়। তো এই গোলটার পরে পরবর্তীতে তো আরো দুটো গোল হয়েছে, তবে হ্যাঁ এই গোলটা ইন্টারেস্টিং ছিল এবং সেখানে এগিয়ে যায় এবং সবই আসলে 3টা গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে। এটা একটা আপনি ব্যাপার। যদি পুরা গোলগুলো দেখেন, এটা সেট পিস থেকে হয়েছে, কিন্তু লাস্ট 2টা গোল যদি দেখেন, যেটা আসলে সবচেয়ে ভালো মরক্কো, সেটা হলো ট্রানজিশন অ্যাটাকিং, যেটা কিনা ইব্রাহিম দিয়াজ সে কিন্তু 2টা বলে অ্যাসিস্ট করেছে। একদম ট্রানজিশনে তার কাছে বল আসে, সে একা নিয়ে যে ডি বক্সের সামনে কাটব্যাক করে দেয়। একবার একটা দিয়েছে রাহিমিকে, একটা দিয়েছে 8 নাম্বারকে, যে কিনা 2টা গোল করেছে। আসলে যে এই সব সিচুয়েশনে আমি আপনাকে বলেছিলাম যে মরক্কো ট্রানজিশন অ্যাটাকিং এ ভেরি ফাস্ট, এবং তাদের এই অভ্যাসটা খুবই ভালো। তারা যখন এই ট্রানজিশন অ্যাটাকিং এ যায় গোল করে আসে, এটা কিন্তু কালকেও প্রমাণ। কালকে সেই দুটো গোল দারুণভাবে হয়েছে। তবে ইয়াসিন বুনোর আমরা একটা সেভ দেখতে চাই। কানাডাও কিন্তু সুযোগ তৈরি করেছিল, যে সেভটা এখানে করেছেন অলমোস্ট 1-1 ডিফেন্ডারে Almost যাওয়ার আগে, goal. Goal. মানে গোলই এক প্রকার। ঠিক পাটা দিয়ে আটকেছেন। আরেকটা ফ্রেম বোধহয় আছে আমাদের কাছে, তবে না একটা ছবি আছে আমাদের কাছে, তবে অন্য ফ্রেমেও আমি দেখেছিলাম এই সেভটা। বোঝাই যাচ্ছে যে পাটা তিনি আটকে দিয়েছেন, পুরোপুরি গোলবার ফাঁকা, শুধু পায়ে বাঁধলো। ওই যে সেই এমি এই যে দেখেন আপনি 10 মিনিটে মানে 10 মিনিট 30 সেকেন্ড এই সময় যদি এই গোলটা হতো, খেলার দৃশ্য কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারতো। রাইট। কারণ কানাডা কিন্তু আপনার যে একদম হার মেনে নিয়েছে ওরকম না। আপনি যখন পিছিয়ে থাকবেন, আপনি তখন ফুল অ্যাটাকে যাবেন, আপনি অল আউট অ্যাটাকে যাবেন, যেটা কিনা কানাডা গিয়েছেন এবং তার সাথে 2টা গোল কনসিড করেছে। যদি এই গোলটা দিতে পারতো বা হয়তো, তাহলে কিন্তু তাদের অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে যেত। তখন সেফ থেকে যে অ্যাটাকে করতো, তখন আবার মরক্কোর সেই সিচুয়েশনে পড়তো যে সিচুয়েশনে কানাডা পড়েছেন। তো সেই গোলটা হয়নি। লাকিলি এইখানে একটা স্কিল তো বোনোর প্রশংসা এখানে করতে হয়, যে সেই জায়গাটাতে তিনি এগিয়ে থাকতে দেননি কানাডাকে। তবে পরবর্তী ম্যাচের দিকে যদি তাকাই, প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স, এই ম্যাচটা আপনি যারা দেখেছেন 1-0 গোলে জিতেছে ফ্রান্স, এবং একটাই মাত্র ওই পেনাল্টি, যে পেনাল্টি কিকটা আসলে কিলিয়ান এমবাপ্পে নিয়েছিল। আমরা তার আগে স্ট্যাটটা দেখি এই ম্যাচটার, যে কি হয়েছে ম্যাচটা। এখানেও বেশ কিছু ফিজিক্যাল, বিশেষ করে প্যারাগুয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ ফুটবল তারা খেলেছে। শুরুর দিক থেকেই দেখছিলাম যে এমবাপ্পে তিনি মার খাচ্ছিলেন, সবাই বল পজিশনে কত কম 24-76, স্বাভাবিকভাবে ফ্রান্সের বিপরীতে তারা খেলছিল 15-5 শটস, পাসেসও দেখুন 569, 183। তবে ফাউলস সেই জায়গাটায় 12টা-11টা, ফ্রান্সও পরবর্তীতে তারাও ফাউল করেছে খুব স্বাভাবিকভাবে যখন ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে। না দাদা, আসলে এইসব ম্যাচ আমরা প্যারাগুয়েকে কিন্তু জার্মানিকে তারা কিভাবে হারিয়েছেন এটা কিন্তু স্পষ্টভাবে দেখিয়েছেন তারা। এবং আপনাকে আমি বলেছিলাম যে আসলে এই ম্যাচটা কিন্তু ফ্রান্সের জন্য ইজি ম্যাচ হবে না, এটা একটা টাইট ম্যাচ হবে। দ্যাট মিনস সেখানে কালকে মেবি 40+ এর মতো সেলসিয়াস ছিল, অনেক গরম ছিল, হিট ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্যারাগুয়েতে নর্মাল একটা বিষয়, ওই সব জায়গায় তারা খেলে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্যারাগুয়ে আসলে কালকে ফ্রান্সকে অনেক টাফ একটা সময় পার করেছেন, এবং একটা সময় আসলে যতই আপনি বলেন যে অনেক চাপিয়েছেন, অনেক শুট করেছেন, অনেক ই করেছেন, কিন্তু এই ম্যাচের গোলকিপার ম্যান অফ দি ম্যাচ হয়েছে। হ্যাঁ, এবং গোল করতে দেয়নি আসলে ফ্রান্সকে সেভাবে, ওই পেনাল্টি থেকে গোল নিতে। দে আর ভেরি লাকি ফ্রান্স, দে আর ভেরি লাকি। আসলে এই সব সিচুয়েশন থেকে কিন্তু বড় টিমগুলো হেরে যায় ট্রাইব্রেকারে, বা একটা সাডেন গোল খেয়ে বসে, কিন্তু ফ্রান্সকে আমি বলবো যে এটা আসলে একটা লাকি। প্যারাগুয়ের গোলরক্ষক যিনি গিল, তিনিও অসাধারণ ছিলেন। পেনাল্টিটা আসলে গোল হবে কিনা সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। হিট মোমেন্ট দেখি আমরা একটু এই ম্যাচের, স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, অন্তত মরক্কোর ম্যাচের থেকে বেশি আমি দেখছিলাম এই ম্যাচটা। দেখুন 34 মিনিট বা 35 মিনিটের শুরুতে পুরোপুরি এখানে আটকানো মুশকিল হয়ে গেছিল। এমবাপ্পেকে একটা ধাক্কা দেওয়া নিয়ে শুরু কেন্দ্র করে, তারপরে দেমবেলেরা তারা আসলে এটা কিন্তু অহরহ আপনার ল্যাটিন টিমগুলো করে থাকে। আপনি যদি চিলির খেলা দেখতেন আগে, চিলি বা প্যারাগুয়েতে করেছেন, মেক্সিকো, তাদের কিন্তু এরকম টেন্ডেন্সি আছে এবং তারা কিন্তু এইগুলো করে থাকেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি বলবো যে আসলে একটা স্ট্র্যাটেজি থাকে। আপনি কিছু প্লেয়ারদেরকে হুসলাই দেওয়া বা তাদেরকে
মানে একটু টেম্পার করা, এটা কিন্তু তারা করার চেষ্টা করেছে। কালকে এমবাপ্পের ক্ষেত্রে সেটা ইন্টেনশনালি অনেকটাই করেছে প্যারাগুয়ে মনে হয়েছে। এটা ইচ্ছাকৃত মানে করে, কিছু প্লেয়ার টার্গেট থাকে তাই না, আপনি ধরেন প্রভোকিং করে, আপনাকে যদি রাগাই দিয়ে যদি সে তার ম্যাচ থেকে সরে যায় বা সে একটা ইয়েলো কার্ড খেয়ে গেল, এটা কিন্তু দলের জন্য মাইনাস পয়েন্ট না। তো এটা কিন্তু ছোট টিমগুলো অহরহ সবসময় করে থাকেন, কিন্তু এটা একটা নমুনা আর কি। একেবারে। আরো একটা ছবি আছে আমাদের কাছে, আরো কন্ট্যাক্টের এই জায়গাগুলো দেখুন, কিপার এখানে ব্যথা পেয়েছিলেন, এখানে স্পাইক লেগেছে মনে হয় ডিফেন্ডারের, স্পাইক লেগেছে, কিপারেরই লেগেছিল। হ্যাঁ, তো এই যে ওই যে নিচের ল্যান্ডিং ফুটটা কিন্তু গোলকিপারের পায়ে লেগেছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনি যে মানে গোল পাচ্ছিলেন না, একটা ফ্রাস্ট্রেসেস একটা যে ব্যাপার, এটা কিন্তু ফ্রান্সের ভিতরে দেখা গেছে কালকে যে গোল হচ্ছে না আসলে মানে আমরা বুঝতে পারলাম ফ্রান্সের সাথে আসলে যদি আপনি এরকম অ্যাপ্রোচ নিয়ে ফুটবল খেলেন, দেন নাথিং এখন পর্যন্ত। ঠিক আছে, তারা অনেক গোল করেছে, এমবাপ্পে গোল করতেছে, সব প্লেয়ার সুপারস্টার, তাদের ফরওয়ার্ড লাইন অনেক ভালো। যদি এই অ্যাপ্রোচে ফুটবল খেলা যায়, তাদেরকে যদি ডিস্টার্ব করা যায় ম্যাচে, ডিউরিং ম্যাচে, তার মানে আপনি সাকসেস, আপনি ওই জায়গায় সুযোগটা নিতে পারবেন। সাকসেসের গল্প যদি বলি তাহলে সেটা পেনাল্টিতে এসছে, এবং সেই আমরা পেনাল্টির মোমেন্টটা যদি দেখি, 2-2 না, তাকে ফেলে দেওয়া হয় যখন 66 মিনিট, এবং এই যে 3-4 জন একসঙ্গে এসে ধরছিল, তো এই জায়গাটা স্পেশালি 8 নম্বরের ট্যাকেলে ফাউলটা হয়, বিকজ বলটা 3 জনের থেকে বলটা আলাদা ছিল এবং সে আউটসাইড ফুট দিয়ে ইউজ করে 3 জনকে বিট করে ফেলেন, এই যে বলটা কিন্তু সামনে। তো এটা আসলে সবাই লেট ট্যাকল করেছে, বল চলে যাওয়ার পরে দুইজন দুই পাশ দিয়ে, আমার পরের ছবি দেখলে বুঝবো অলরেডি, তারপর ভিআরে দেখে সেটা পেনাল্টি দেওয়া হয়, এবং পেনাল্টির সময়ও প্যারাগুয়ান ফুটবলাররা সরছিলেন না, এখানেও অনেকটা সময় নষ্ট হয়েছে, যে এমবাপ্পে দাঁড়িয়ে আছেন, পেনাল্টি কিক নেবেন, তারা যাচ্ছিলেন না, এতটা আসলে তর্ক বিতর্ক এই ম্যাচটাই হয়েছে। তবে তারপরে সেটা আমরা দেখবো যে আসলে এমবাপ্পে গোলটা করেছেন, এবং সেখানেও তিনি সময় নিচ্ছিলেন, কারণ সামনে যিনি গিল, তিনি দুর্দান্ত ছিলেন, তবে শেষ মুহূর্তে মানে সে তো বস না, আসলে এমবাপ্পে এই জায়গায় একটা ট্যালেন্টেড কাজ করেছে, সে তার ডিসিশনটা চেঞ্জ করেছেন। আসলে সচরাচর কিন্তু এমবাপ্পে ওই যে গোলকিপারের ডানে মারেন, তার বামে, কিন্তু সেই জায়গায় আসলে সে তার লেট অ্যাডজাস্টমেন্ট, একটু ডিসিশনটা চেঞ্জ করে এই জায়গায় মারাতে আসলে গোল হয়েছে। সেই যেই লম্বা প্যারাগুয়ের গোলকিপার, আই হোপ সো ওইখানে যদি বল মারতো সেফ হয়ে যেত। তো এটা আসলে তার দক্ষতা এক্সট্রাঅর্ডিনারি। তো দারুণ সেই গোলেই এগিয়ে যায়, এবং সেই গোলেই ম্যাচ জেতে ফ্রান্স। আমরা কিছু রেকর্ড যদি দেখি খুব দ্রুত, তাহলে আমার মনে হয় যে ভালো। স্বাভাবিকভাবে এমবাপ্পে তিনি গোল তো পেয়েছেন, পেনাল্টিতে পেলেও তার রেকর্ড হয়েছে, এবং লিওনেল মেসির সঙ্গে তার নামটা তো স্বাভাবিকভাবে সবসময় আসবে। হ্যাঁ, তো আনটিল ইয়েস্টারডে নো প্লেয়ার হ্যাজ এভার স্কোরড 7+ গোলস অ্যাট মাল্টিপল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস, বাট এই আজকে গল্পটা একেবারে আলাদা। 22-এ 7 গোল মেসির, 8 গোল এমবাপ্পের, আর এবারে 26-এর দুইজনের এখন পর্যন্ত 7 গোল। তো এটা একেবারেই নাই না, আমি তো এই জায়গায় মেসিকে মানে 100%লি এক্সেপশনাল ভাবে দেখা উচিত, কারণ হি ইজ এ 39 ইয়ার্স ওল্ড, এটা ঠিক। আর এমবাপ্পে আই থিঙ্ক 27 or 8। তো সেই ক্ষেত্রে তো মেসি ফার বেটার দেন এমবাপ্পে, কারণ এটা আর কোনো প্রশ্নই আসে না। মেসি এখন পর্যন্ত যেভাবে নিজেকে আপনার একটা টপ প্লেসে রেখেছেন, আপনি সেইখানে হ্যারি ক্যান আছে যে কিনা 72 গোল করেছেন এই সিজনে, সিজন এখনো শেষ হয় নাই। হালান আছে, আপনার ডেম্বেলে আছে, আপনি যদি তাদের প্রসঙ্গ চলে আসে, মেসি তাদের এজে কি ছিল আর এখন মেসির এজটা কি, তো সেই ক্ষেত্রে মেসি তো ফার বেটার দেন। এখনো সমান যেহেতু লড়ছে, কিংবা মেসি আগে রেকর্ড ভাঙছে, তারপর তাকে তাড়া করছে এমবাপ্পে, সুতরাং এই জায়গায় এক্সট্রাঅর্ডিনারি সেই ক্রেডিটটা তাকে দিতেই হবে। যেহেতু শেষ 16 খেলা শুরু হয়ে গেছে, টপ 32-তে কি ছিল, আমার মনে হয় যে আমরা একটা চান্স ক্রিয়েটের রেকর্ড আছে, আমরা সেটাও যদি দেখি, মোস্ট চান্স ক্রিয়েট যারা করেছেন এখন পর্যন্ত 16-এর আগ পর্যন্ত, সেখানে মোহাম্মদ সাল্লাহ কিন্তু 16, এবং ট্রোসার্ড তিনি 16, মোস্ট চান্সেস ক্রিয়েটেড। আশরাফ হাকিমি এই জায়গাটায় আছেন, উইডস আছেন, এবং সাদিও মানে আছেন, ডেকলান রাইস। টপ 32-এর ঘটনা এটা। তো সালা তো এই ওয়ার্ল্ড কাপে অন্তত নিজে টেনে নিয়ে যাচ্ছেন যেভাবে। না, টু বি অনেস্ট, আপনি যদি তার হ্যামস্ট্রিং এ ব্যথা ছিল, আপনি যদি তার লাস্ট ম্যাচ দেখেন, আসলে অস্ট্রেলিয়ার সাথে 120 মিনিট খেলেছেন সে। ইভেন দো আপনি যদি তার পেনাল্টি ট্রাইব্রেকার শুট আউটটা দেখেন, প্যানেলকা মেরেছে, আসলে তার যে কনফিডেন্ট লেভেল এবং সে যে একটা ট্রু লিডার, এটা কিন্তু গত ম্যাচে আমরা পুরোপুরি দেখতে পেরেছি। এবং সে যখন একটা লাস্ট মোমেন্টে কর্নার নিতে যাচ্ছেন, তার হ্যামস্ট্রিংয়ে হাত দিচ্ছিলেন, আমি দেখেছি স্পষ্ট, কারণ তার পুরোপুরি এতক্ষণ খেলার অ্যাবিলিটিটা তার আসে না, কারণ একটা ইনজুরি থেকে ওঠার পরে কিন্তু একটা প্লেয়ারের একটা নির্দিষ্ট টাইম থাকে। তো হয়তো বা অল অ্যাবাউট
আপনার স্যাক্রিফাইস এবং দেশের যে ভালোবাসা, দেশের জন্য সে আপনি ধরেন ফর দ্য ফার্স্ট টাইম রাউন্ড অফ 16 তো সামনে মেসিরা দেখা এই যায়। যে একটা মানে এন্ড, আপনি যদি এন্ডিংটা দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপের স্টেজে মেসি এবং সালা একসাথে রাউন্ড অফ 16 ম্যাচ খেলবে। উই ডোন্ট নো মেসি কি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে বা সালা কি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে, একটা ব্যাপার কিন্তু এসে যায়। তো এই যে দুই লেজেন্ড একসাথে মুখোমুখি হবে, একজন অফ হয়ে যাবে আরেকজন সামনের দিকে আগাবে, তো এটা কিন্তু একটা রোমাঞ্চ ব্যাপার। না একেবারে, আমরা যেহেতু ব্রাজিলের ম্যাচ আছে সামনে, সেদিকে যেতে হবে। তবে একটা টিম দেখবো আমরা, যে টিম অফ দ্য উইক বলা হচ্ছে, বা টপ 32-তে যে খেলাগুলো হয়েছে সেখানে 11টা কেমন হয়েছে ইন টার্মস অফ রেটিং অ্যান্ড অল। মেসি আছেন, ওয়ারজাবাল, এমবাপ্পে তারা আছেন 9.5, 9.8, দেখুন দিয়ালো আছেন, স্টাকুইও আছেন, ওলিসে দারুন, এবং গিল যার কথা বলছিলাম তিনি গোলকিপার রেটিং হিসেবে না মানে খুব ভালো। লিসান্দ্রো জায়গা পেয়েছে, লিসান্দ্রো তো মানে হিসাবে ম্যান অফ দি ম্যাচ হয় ব্রাদার, দারুন। হ্যাঁ কুরুয়া আছেন এবং দারুন পোরো আছেন, তো দারুন। এই টিম অফ দ্য উইকটা কেমন আপনার কাছে? না আমার কাছে ডিজার্ভিং, কারণ কোকোরেলা আপনি 2টা অ্যাসিস্ট করেছেন, স্পেনের রাইট ব্যাক গোল করেছেন যে, আর আসলে মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। স্টাকু সে কানাডাকে জিতিয়েছেন এবং লাস্ট ম্যাচ ভালো খেলেছেন। অলিসে তো থাকবেই, আর উপরে 3জন তো বেস্ট, 3জনই গোল করেছেন, 3জনই সেরা এখন পর্যন্ত গোলের দিক থেকে। তো দ্যাট ওয়াজ দ্য টিম অফ দ্য উইক। স্বাগত আরও একবার, দেখছেন এক্সপার্ট টেবিল। রঞ্জন শান্ত আছে আমার সঙ্গে, তপু বর্মন। ব্রাজিল ভার্সেস নরওয়ে, এবং অনেকেই এই ম্যাচটা অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছেন দেখার, কারণ এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই প্রত্যাশা। একদিকে ভিনি, একদিকে হালান্ড, কে নেই আসলে, দুই দলে স্টারে ঠাসা, একজনের নাম বললে হবে না। তো আমরা একটু ফরমেশন ওয়াইজ যদি ব্রাজিলের দেখি যে সম্ভাব্য কি হতে পারে, দুই একটা আমরা এক্সট্রা দেখতেই পারি, যে 4-3-3 দিয়ে আমরা শুরু করতে পারি, যে 4-3-3 সেদিকে যেতে পারে কিনা, আনচেলত্তি কোন দিকে যাবে, এই একটা সেট আপ। প্রথমে এটা দেখে যদি বলেন যে হ্যাঁ হ্যান্ড্রিক অ্যাড হয়েছে 4-3-3, ইয়া যেতেই পারে নাকি? হ্যাঁ সম্ভাব্য। আমরা আরেকটা দেখি, 4-2-4 এর কম্বিনেশনটা আমরা একটু দেখি, সেটা কেমন হতে পারে। স্বাভাবিকভাবে সর্বশক্তির দল নিয়েই আসলে শুরু হবে। 4-4-2, দিস ইজ দ্য 4-2-4, হ্যাঁ এটা একরকম হতে পারে। লেবেকে খালি ইয়ে ঢুকবে আর কি, সান্তোস, দানিলো। হ্যাঁ ঠিক আছে। আরেকটা আছে 4-2-3-1, মানে ভাইয়া এই স্কোয়াডটা সবচেয়ে পারফেক্ট। আমি খালি এই জায়গায় দুইজনকে চেঞ্জ করব, পজিশন চেঞ্জ করব। ওকে, ভিনিস চলে যাবে মার্টিনালির জায়গায়, ওকে, কোনিয়া চলে যাবে ভিনির জায়গায়, আর কোনিয়ার জায়গায় চলে আসবে মার্টিনালি। ফিনিশ। কোনিয়া নাম্বার 9 পজিশনে খেলে না, নাম্বার 9, আর মার্টিনালি খেলবে নাম্বার 10 পজিশনে। ঠিক আছে, এটাই 4-2-3-1। তো এই যদি ফরমেশন এটা 4-3-3 ও হয়, এই স্কোয়াডটাই পসিবিলিটি মানে বেশি, এই 95% এই মানে নরওয়ের বিপক্ষে চ্যালেঞ্জটা কি ফরমেশন ওয়াইজ, বা না আসলে নরওয়ের এগেইনস্টে চ্যালেঞ্জিং, যত মিডফিল্ডে বেশি মানুষ রাখা যায়, এই যে ব্রুনো এবং ক্যাসিমিরো, এই দুইজন কিন্তু এনাফ, কারণ তাদের অডিগারের মতো প্লেয়ার আছে, নাম্বার 6 যে কিনা গত ম্যাচে অ্যাসিস্ট করিয়েছেন, এবং তার সাথে নোসা এবং সোল্ট এবং হালান্ড। তো আমরা এই জায়গায় আসলে এই স্কোয়াডটাই আমার কাছে মনে হয় খুব ভালো হবে। এই জায়গায় দেখেন মার্টিনালি লাস্ট ম্যাচে নেমেই গোল পেয়েছেন, এবং বিনি, কোনিয়ার কথা তো মানে তারা সারপ্রাইজিং এবং সবসময় ভালো খেলতেছে। রায়ান আসলে এত ভালো খেলেছেন, ফুল টাইম এখন ডিজার্ভ করছে। তো এই স্কোয়াডটা আমার কাছে মনে হয় নরওয়ের জন্য, নরওয়ে খেলার জন্য এই স্কোয়াডটা বেস্ট, যেহেতু আপনার এখানে পাকোয়েতা নাই, সাথে রাফিনিয়া নাই। তো এটাই নেইমার তার আলোচনাই নেই এই ম্যাচের আগে। আসলে নেইমার কোন সিচুয়েশনে বা কোন মানে ফিজিক্যালি স্ট্রাকচারে আছে, এটা তো আমি আর আপনি জানি না। আসলে এটা অল অ্যাবাউট কোচের ডিসিশন, অ্যানচেলত্তি। আসলে এই ম্যাচটাতে আমার মনে হয় বেশি সম্ভাবনা আছে তার খেলার। আপনি যদি চেঞ্জিং হিসাবে দেখেন, ফার্স্ট চেঞ্জ হিসাবে নেইমার আসে ওই পজিশনে, নাম্বার 10 পজিশনে। আই ডোন্ট নো মার্টিনালি কতক্ষণ সেই পজিশনটাকে তাকে নিজেকে ধরে রাখতে পারবে, কারণ সে আসলে সাইডের প্লেয়ার। নাম্বার 7, নাম্বার 11 বা নাম্বার 9-এ খেলতে পারে, কিন্তু নাম্বার 10 পজিশনে আসলে সে কতটুক নিজেকে ধরে রাখতে পারবে এবং কতটুক সাপোর্টটা দিতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। তো সেই ক্ষেত্রে নেইমারের পসিবিলিটি অনেক বেশি।
নাম্বার 10 সিচুয়েশনাল position। গেম এখানেও প্রচুর হবে, যে গেম কিভাবে আগাচ্ছে এভাবে আঞ্চলিক বেশ কিছু ডিসিশন নিতে পারেন জি। হয়তো সেকেন্ড হাফের দিকে বা সেরকম। কিন্তু আরেকটা ব্যাটল আমরা দেখবো গাব্রিয়েল এবং হালানের, যেটা কিনা আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি সব Right. সময়। আমাদের হালান্ড থাকলে এদের গাব্রিয়েল আছে আটকানোর জন্য, সেটা বলা হচ্ছে বারবারই। তবে আমরা দেখি একটু নরওয়ের সম্ভাব্য একাদশটা তাদের কেমন হতে পারে। খুব স্বাভাবিকভাবে কিছু নাম তো চলে এসছে, ওডেগার্ড, হালান্ড, তারা তো আছেন, সরলাত আছেন, তো এই জায়গায় নুসা আছেন, তিনি গোল পেয়েছিলেন আগের ম্যাচটাই দারুণভাবেই। এই জায়গাটা তো মোটামুটি নুসা, হালান্ড, সরলাত ঠিকঠাকই নাকি? হ্যাঁ, অডিগর, হ্যাঁ হ্যাঁ, এটা এই ঠিক আছে। রাইট ব্যাকে একটা এডারসনের প্লেয়ার ছিল না, রাইট ব্যাক, ও লাস্ট ম্যাচটা খেলেনি, ইনজুরি মনে হয়। এটা আর কি লাস্ট ম্যাচের 11। কিন্তু লাস্ট ম্যাচে যে ভাবে ফুটবল খেলেছে নরওয়ে, সেটা অতটাও কনভিন্সিং ছিল না অনেকের কাছে। না, আসলে না। নরওয়ে আসলে খেলবে অল আউট ফুটবল, মানে তাদের এরকম লেভেলের 3 জন ফরওয়ার্ড আছে, তো তাদেরকে ওইভাবে ইউজ করতে পারে নাই। এখন প্রশ্ন তো এখানে থেকে যায়, আপনি যখন ব্রাজিলের সাথে খেলবেন, আপনি নিজেকে কতটুক মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন করাটা খুবই জরুরি, কতটুক থাকবেন, কারণ তারা আসলে জানে এরকম টিমের সাথে কিভাবে খেলতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিজিক্যাল ব্যাটল আজকে আমরা দেখতে পারবো, স্পেশালি ক্যাসিমিরোর, মার্কিনিওস এবং গাব্রিয়েলের। তাদের কিন্তু একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমার কাছে মনে হয় অ্যাজ এ লিডার হিসাবে 3 জনের ভূমিকাটা পালন করতে হবে। তার সাথে যদি আপনি ধরেন উইথ বলে তো সবাই ভালো খেলে ব্রাজিলে, নো ডাউট। কিন্তু আজকের ম্যাচটা আপনার যেটা বললেন যে নরওয়ের এইভাবে ফুটবল খেলাটা আসলে কতটুকু, কিন্তু তারা যে কোনো কিছু করতে পারে। লাস্ট 4টা ম্যাচে 2টা ম্যাচ জিতেছেন নরওয়ে, 2টা ম্যাচ ড্র করেছেন, ব্রাজিল কিন্তু জিততে পারেনি। এটা আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজ ডিফারেন্ট, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু একটা ডিফারেন্ট। হেড টু হেডটা আসলে ভাবাচ্ছে, আমরা হেড টু হেড দেখলে খুব স্বাভাবিকভাবে সবাই মুখস্থ বলছে একটা কথাই, যে ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তো আমরা হেড টু হেডে যদি একবার নজর দিই তাহলে সেটা আরো স্পষ্ট হবে। খুব স্বাভাবিকভাবে এর আগে ওয়ার্ল্ড কাপের ম্যাচও আমরা দেখেছি, হ্যাঁ 2টো ড্র সেটা হয়েছে, এবং 4 ম্যাচে 2টো জিতেছেন, 2টো ড্র হয়েছে, এবং 98 বিশ্বকাপে 2-1 জিতেছিল নরওয়ে। 2006 একটা প্রীতি ম্যাচ 1-1, মানে সব মিলিয়ে ব্রাজিলের এই পরিসংখ্যানটা আসলে কতটা মাথায় কি আসলেই থাকবে, নাকি এই ব্রাজিল একেবারে আলাদা, বা বিশ্বকাপের মঞ্চটা আলাদা বলে এই আসলে 2টা টিম 2 লেভেলের ফুটবল খেলে। আসলে নরওয়ের প্ল্যান থাকে ডিফারেন্ট এবং ব্রাজিলের প্ল্যান থাকে ডিফারেন্ট। তা আসলে আজকের ম্যাচে আমার কাছে সামহাও ব্রাজিলকে আমি আগায় রাখবো। যদি আপনি সব সেক্টরে যদি তাদের প্লেয়ার কম্পেয়ার করেন নরওয়ের সাথে, ব্রাজিল এগিয়ে আছে 100%। কিন্তু ব্রাজিলের অনেক ক্লিনিক্যাল হইতে হবে, স্পেশালি যখন সুযোগগুলো পাবে কাজে লাগাইতে হবে। তার সাথে ডিফেন্সিভ রোলটা বেশি পালন করতে হবে, যে জায়গায় কিনা ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9 আছে, আপনার এগেনস্টে খেলবে হালান্ড। তো সেই ক্ষেত্রে তো একটু বি কেয়ারফুল থাকতে হবে আপনার। বি কেয়ারফুল না থাকলে দেখা যাবে সে যেই কোনো সিচুয়েশন থেকে গোল দিতে পারে, হয় সে মাথা, হাঁটু, ফুট বা চেস্ট, ও সব কিছু দিয়ে গোল দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু নজরটা একটু বেশি রাখতে হবে। মানে আমি চাই আজকে ব্রাজিল ম্যাচটা জিতুক, কারণ ওয়ার্ল্ড কাপের মজাটা থাকবে। রাইট, কিন্তু এটা বেশি গোলের ম্যাচ হতে যাচ্ছে না এমন কি মনে হচ্ছে আপনার কাছে? না, বেশি গোলের ম্যাচ হবে না, বেশি গোলের ম্যাচ হবে না, কারণ 2টা টিমই কিন্তু জানে যে আমরা যদি 90 মিনিটসে ম্যাচ বের করতে না পারি তাহলে উই হ্যাভ এক্সট্রা 30 মিনিটস। সেইখানে আমাদের একটা সুযোগ থাকবে, যেই টিমের এনার্জি লেভেল বেশি থাকবে, বেঞ্চ ভালো, সেই টিমের জিতার সম্ভাবনা বেশি। আর গোল বেশি হবে না, যেটা আমরা আসলে ফার্স্ট রাউন্ডে অনেক গোল দেখেছি এরকম, কারণ সেটা ফার্স্ট রাউন্ড, এটা নকআউট এবং রাউন্ড অফ 6 সবাই সেভ খেলতে চায়, সেভ, রাইট, মানে অনেক বেশি জেতার জন্য মরিয়া না হয়ে আগে গোলও বাঁচাই, কন্ট্রোল পজিশনটা ধরে রেখে, ডিফেন্স কন্ট্রোলটা রেখে অ্যাটাকে যাওয়ার চেষ্টা, সবার মধ্যে আমরা সেটা দেখছি। এখানে গোল হজম কম করছে। আপনার প্রেডিকশন ব্রাজিল নরওয়ে, আসলে প্রেডিকশনটা আমি দিতে চাই ব্রাজিল আর্জেন্টিনা হোক, সেটা চাই সেমিফাইনালে। ব্রাজিল নরওয়ে প্রেডিকশনটা আমার মনে হচ্ছে যে 2-1 ব্রাজিল জিতার পসিবিলিটি। ওকে, আর আজকে ম্যাচ আছে, এই ম্যাচটাই তো ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাচ আছে, আমরা আজকে ম্যাচের সেই ম্যাচটা নিয়ে যদি একটু ছোট্ট করে আপনার জানি, যে কারণ এটা একটা হার্ট ব্রেকিং ম্যাচ, ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো যে দারুণ ফুটবল খেলেছে, বিদায় কাকে দেবেন আপনি? ভাইয়া আসলে আপনার মেক্সিকোতে খেলা এই ম্যাচটা, ওদের তো ঘরের মাঠে অনেক উচ্চতায় একটা খেলা, মেবি 2800 ফিট উচ্চতায় খেলা। এটা মেক্সিকোর জন্য ভেরি ইজি টু প্লে দেয়ার, ইংল্যান্ডের জন্য ভেরি চ্যালেঞ্জিং। ছোট্ট করে এটার প্রেডিকশন কি হতে পারে?
আমি তো চাই ইংল্যান্ড জিতুক, কারণ ইংল্যান্ড অনেক ফেভারিট টিম এবং তাদের পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। কিন্তু ওই দিক দিয়ে মেক্সিকো এখন পর্যন্ত একটা গোলও খায়নি, সাথে 4টায় জিতেছেন। তো দারুণ ম্যাচ হবে সেই প্রত্যাশা আমরা করছি আজকে রাতে। ব্রাজিল আর ওদিকে নরওয়ে, অপরদিকে মেক্সিকো আর ইংল্যান্ড। সুতরাং জমজমাট একটা ফুটবলের রাত। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে এক্সপার্ট টেবিল এ পর্যন্তই। আগামীকাল কথা হচ্ছে সে পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।